হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস সেন্টার। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমাদের ইংলিশ গ্রামার শেখার ক্ষেত্রে পার্টস অফ স্পিচ একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই পার্টস অফ স্পিচ সম্পর্কে আজকের এই ভিডিওতে আশা রাখছি তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে। আমরা পুরো যে সমস্ত পার্টস অফ স্পিচগুলো আমাদের রয়েছে সমস্ত কিছুই আমরা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব খুব ভালোভাবে। এক্ষেত্রে আমরা আমাদের যে বেসিক নলেজ অর্থাৎ যে বেসিক আইডিয়া এখনও পর্যন্ত তোমাদের মধ্যে যে সমস্ত ডাউটগুলো রয়েছে বা পার্টস অফ স্পিচগুলো ঠিকঠাকভাবে বুঝতে না পারার ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, আশা রাখছি এই ভিডিওটি দেখার পর তোমাদের সেই সমস্ত ডাউটগুলি সব ক্লিয়ার হয়ে যাবে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আমরা প্রতিটি পার্টস অফ স্পিচ একে একে সমস্ত কিছুই যে বেসিক আইডিয়া অর্থাৎ আমরা যাতে করে বুঝতে পারি, কোনো যদি বাক্যে আমরা কোনো কিছু দেখি, কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা শব্দ, তাহলে সেক্ষেত্রে যাতে করে আমরা সেটা চিনতে পারি বা জানতে পারি যে এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, সেক্ষেত্রে এই ভিডিওটি তোমাদেরকে অবশ্যই খুব সাহায্য করবে। তো চলো আর বিশেষ কিছু আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের এই মূল পর্বে আসি। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। তো প্রথমে আমরা একটা পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা নিয়ে নেব যে পার্টস বলতে আমরা কি বুঝি। পার্টস বলতে আমরা বুঝি অংশ, এবং স্পিচ বলতে কি বুঝি? স্পিচ বলতে বুঝি এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ ঘুমানোর আগে পর্যন্ত আমরা যে সমস্ত কথা বলছি, যা কিছুই কথা বলছি, সেটা যে কোনো ভাষাতেই হয়। আমরা বাংলা ভাষাতে বলি, আমাদের ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ, যারা ইংল্যান্ড কিংবা আমেরিকাতে থাকে তারা ইংলিশে কথা বলে, বা জাপানিজরা জাপানিজ ভাষায় কথা বলে। এক্ষেত্রে যে কোনো ভাষাভাষী হোক, বিশ্ব ভাষা পরিপরে প্রচুর পরিমাণে ভাষা রয়েছে। মানুষ যে ভাষাতেই কথা বলুক, সেখানে কিন্তু আমরা কি করি, সেখানে আমরা বাক্য বিনিময় করি একে অপরের সঙ্গে। অর্থাৎ আমরা বলতেই পারি এ সেন্টেন্স, আমরা যদি বাক্যকে ধরি, এ সেন্টেন্স ইজ এ কম্বিনেশন অফ ওয়ার্ডস অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স। অর্থাৎ আমরা একে অপরের সাথে মনের ভাব প্রকাশ করার জন্য আমি যে সমস্ত কথাগুলো বলছি, সেই কথাগুলো যদি তোমরা বুঝতে পারো, তাহলে আমি ক্লিয়ার থাকবো যে আমি আমার মনের ভাবটা আমি তোমাদের কাছে প্রকাশ করতে পারছি। এক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সেটা কি বলছি, একটা বাক্য বলছি। অর্থাৎ বাক্য যখন আমরা একে অপরের সাথে বিনিময় করছি, সেটাকে আমরা কি বলছি? স্পিচ। অর্থাৎ স্পিচ বলতে আমরা বাক্যকেই বুঝি। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে, একটা বাক্যে আমরা যে সমস্ত শব্দগুলোকে ব্যবহার করি, সেই প্রত্যেকটা শব্দকে এক একটি কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলা হয়। এরপরে আমরা সবাই জানি যে পার্টস অফ স্পিচকে মূলত 8 ভাগে ভাগ করা হয়। তাও আমি তোমাদেরকে আরেকবার বলে নিচ্ছি জানা সত্ত্বেও, যে পার্টস অফ স্পিচকে আমরা কয় ভাগে ভাগ করি? পার্টস অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করি। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড অ্যাডজেকশন। এই 8 ভাগে আমরা পার্টস অফ স্পিচকে ভাগ করি। তো প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা আলোচনা করব, যাতে করে আমাদের সেই বেসিক আইডিয়াটা চলে আসে। প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাউন, অর্থাৎ বিশেষ্য পদ বা নামপদ। নাউন বলতে আমরা কি বুঝি? নাউন বলতে আমরা বাংলায় যেটাকে বলছি নামপদ। অর্থাৎ দেখো, নাউন এই শব্দটার মধ্যেই একটা নাম শব্দ, এই যে নাম, এটা কিন্তু জড়িয়ে আছে। অর্থাৎ পৃথিবীতে যা কিছু জিনিস আছে, নাউন মনে রাখার একটা একদম সহজ উপায় হলো, পৃথিবীতে যা কিছু বস্তু আছে, যা কিছু জিনিস আছে, সব কিছুরই কিন্তু একটা নাম আছে। প্রত্যেকটা জিনিসের আমার নাম আছে, তোমাদের নাম আছে, তারপরে এই যে যেটার উপর আমি লিখেছি এত কিছু, সেটার একটা নাম আছে। এটা হচ্ছে হোয়াইট বোর্ড। হোয়াইট বলতে আমরা কখনোই ব্ল্যাক বোর্ডকে বুঝবো না বা অন্য কোনো জিনিসকে বুঝবো না। সেক্ষেত্রে আমরা কিন্তু এই ব্ল্যাক বোর্ডটাকে বুঝবো। যেমন এটা দিয়ে আমি লিখছি, এটার কি নাম? এটার নাম হচ্ছে মার্কার। অর্থাৎ ইট নেমস এ পারসন, প্লেস, থিং, কোয়ালিটি, কন্ডিশন অ্যান্ড অ্যাকশন। এগুলোর নাম বোঝাই। এর নাম আছে এমন যা কিছু, যেগুলো দেখা যায়, যেগুলো ছোঁয়া যায়, যেগুলো ফিল করা যায়, অনুভব করা যায়, সমস্ত কিছুই কিন্তু নাউন। যেমন আমি উদাহরণ হিসেবে যেমন আমি লিখেছি এখানে পার্সন। পার্সন বলতে কি? পার্সন বলতে ব্যক্তি। তাহলে ব্যক্তি বলতে যে কোনো ব্যক্তির নাম হতে পারে। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা সবাই কিন্তু এক একজন ব্যক্তি ছিলেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, বিরাট কোহলি আছেন, সচিন তেন্ডুলকর আছেন। এরপরে দেখো, যেমন প্লেস। প্লেস বলতে আমরা কি বুঝি? প্লেস বলতে আমরা বুঝি কোনো একটা জায়গা। যেমন আমি এখন কোথায় আছি? আমি এখন পুরুলিয়াতে আছি। আমি যদি কোথাও যেতে চাই, যেমন কলকাতা, তারপরে আরও যদি লন্ডনে যেতে চাই বা ইংল্যান্ডে যেতে চাই, সেগুলো প্রত্যেকটা এক একটা প্লেস। তাহলে প্লেস বলতে আমরা কোনো একটা জায়গার নাম বুঝি। এরপর দেখো থিং। থিং বলতে কি? যে কোনো জিনিস হতে পারে। যেমন এটাও একটা জিনিস, আমি মার্কার দিয়ে লিখছি। আমি যে জিনিসটা দিয়ে ভিডিও করছি, সেটার নাম মোবাইল, তাহলে মোবাইলটাও একটা থিং।
সেক্ষেত্রে এরপরে আমরা দেখছি কোয়ালিটি। কোয়ালিটি বলতে কি, যে কোয়ালিটি বলতে আমাদের এখানে যে বেঙ্গলি টিচার আছে উনি কিন্তু একজন অনেস্ট পার্সন, সৎ ব্যক্তি, অর্থাৎ তার মধ্যে তার একটা কোয়ালিটি আছে। কি কোয়ালিটি আছে? তার মধ্যে অনেস্টি আছে, তার মধ্যে সততা আছে, অর্থাৎ অনেস্টি, এটা হচ্ছে তার কোয়ালিটি। এরপর দেখো, এরপর কন্ডিশন। কন্ডিশন বলতে কি? কন্ডিশন বলতে দেখো যে কোনো অবস্থা বোঝাবে। যেমন আমি যদি অনেক আনন্দে থাকি সেটা আমার হ্যাপিনেস, আমি যদি অসুস্থ হয়ে যাই সেটা ইলনেস। তাহলে এই যে শব্দগুলো এগুলো কন্ডিশনের মধ্যে পড়ে, এগুলো এক একটা নাম। এরপরে আমরা আরেকটা দেখছি, সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন বলতে কি? অ্যাকশন বলতে হচ্ছে তোমার কোনো একটা যেমন উদাহরণ হিসেবে আমরা নিতে পারি ডিসকভারি, আবিষ্কার। তারপর আমরা নিতে পারি মুভমেন্ট। এগুলো কিন্তু এক একটা নাউন এবং এগুলো কি বোঝায়? অ্যাকশন বোঝায়। তাহলে নাউন সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে আরও আমাদেরকে অনেক কিছু, যেমন নাউন অ্যান্ড নাম্বার, নাউন অ্যান্ড প্লেস, তারপরে নাউনকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরপরে সেগুলোকে আবার আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল মিলিয়ে আবার 5 ভাগে ভাগ করি। যেমন প্রপার নাউন, কমন নাউন, তারপরে হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সম্পর্কে, নাউন সম্পর্কে আমরা প্রতিটি অ্যাডজেক্টিভ সম্পর্কে পরবর্তী ক্ষেত্রে বিস্তারিত ভিডিও আনবো, এবং অনেক ভালো ভালো ট্রিক্স আছে যেগুলো ক্ষেত্রে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। আশা রাখছি নাউন সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা আইডিয়া চলে এসেছে, যে নাউন বলতে আমরা যে কোনো কিছুরই নাম বুঝি, নাম বোঝালেই সেটা কিন্তু নাউন। এরপর দেখো দ্বিতীয় যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ প্রোনাউনের আমরা যদি বাংলা জানতে চাই তাহলে কি হবে? প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম, সর্বনাম পদ। অর্থাৎ এখানে আমি একটু তোমাদের জন্য লিখে দিয়েছি যে প্রো প্লাস নাউন, অর্থাৎ প্রোনাউনটাকে আমি একটু কি বলতো ভাগ করে দিয়েছি, যে প্রথমত প্রো, তারপরে নাউন। প্রো বলতে কি? পরিবর্তে, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন। নাউন দেখো এখানে আমি আরেকটু তোমাদের জন্য বোঝার সুবিধার্থে লিখে দিয়েছি যে রিপিটেশন স্টপ করার জন্য আমরা কিন্তু প্রোনাউন ব্যবহার করে থাকি। কেমন? যেমন ধরো আমি যদি কোনো একজন ব্যক্তির নাম নিই, ধরো কোনো একটা ছেলে, তার নাম হচ্ছে রবি। রবি সম্পর্কে আমি কিছু বলছি। রবি একজন ভালো ছেলে, রবি পড়াশোনা করে, রবি খেলাধুলা করে, রবি গান গাইতে পারে, রবি নাচ করতে পারে। এই যে আমি বারবার কোন শব্দটা রিপিট করছি? রবি শব্দটা। রবি একটা নাউন, কিন্তু সেই রবি শব্দটা রিপিট করার ফলে বাক্যের মধ্যে যে একটা মাধুর্য ছিল, সেটা কিন্তু বিউটি ছিল, সৌন্দর্য ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে রিপিটেশন করার ফলে একটা সেন্টেন্সের মধ্যে যে বিউটি বা সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আমরা তার পরিবর্তে কি ব্যবহার করছি? সর্বনাম। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সে। রবি একজন ভালো ছেলে, সে পড়াশোনা করে, সে স্কুলে যায়, সে গান গাইতে পারে, সে তার বন্ধুদের সাথে মাঠে খেলা করে। কত সুন্দর শোনাচ্ছে। তাহলে নাউনের পরিবর্তে আমরা যে সমস্ত শব্দগুলো ব্যবহার করি সেগুলোকে প্রোনাউন বলি। প্রোনাউনের আরও অনেক ভাগ আছে। আমরা এখন প্রোনাউন সম্পর্কে জাস্ট বেসিক আইডিয়াটা জেনে রাখলাম। প্রোনাউন সম্পর্কে আমরা আরও পরবর্তী ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করব। এখানে প্রোনাউনের আমি কয়েকটা তোমাদেরকে উদাহরণ লিখে দিয়েছি। আই, উই, ইউ, হি, সি, ইট, ইজ, আইদার, মাইসেলফ, হিমসেলফ, এটসেট্রা। এরপরে আমরা 3 নম্বরে আমাদের যে পার্টস অফ স্পিচটি রয়েছে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভ বা বিশেষণ সম্পর্কে এরপরে আমরা একটু আলোচনা করব। তো অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভ বলতে নাউন বা প্রোনাউন। নাউন সম্পর্কে আমরা জানলাম, প্রোনাউন সম্পর্কে আমরা জানলাম। তাহলে নাউন বা প্রোনাউনের কি বোঝাবে? সেটা কোয়ালিটি বুঝাবে, দোষ বুঝাবে, গুণ বুঝাবে, সংখ্যা, অবস্থা, পরিমাণ, বিভিন্ন কিছু বুঝাবে। এক্ষেত্রে কোয়ালিফাই করবে একটা নাউন বা একটা প্রোনাউনকে, তার সম্পর্কে বাড়তি কিছু তথ্য দেবে। সেক্ষেত্রে সেগুলোকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। যেমন আমরা কয়েকটা এখানে উদাহরণ নিয়ে নিয়েছি। যেমন ধরো সি ইজ এ বিউটিফুল গার্ল। তাহলে দেখো এখানে প্রোনাউন রয়েছে সি এবং নাউন রয়েছে গার্ল। তাহলে সি ইজ এ বিউটিফুল গার্ল, সে একটি মেয়ে। এবং সে কেমন মেয়ে? সে একটা কিন্তু সুন্দরী মেয়ে, বিউটিফুল। সে কিন্তু সুন্দরী, দেখতেও সুন্দর, মনের দিক থেকেও সুন্দর। এই যে সুন্দর শব্দটা, এই সুন্দর বা সুন্দরী শব্দটা, এটা কিন্তু কি করছে? ওই যে নাউন, সেটাকে কিন্তু তার গুণ তার সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে, এক্সট্রা ইনফরমেশন আমরা এখান থেকে পাচ্ছি। অর্থাৎ বিউটিফুলটা হচ্ছে একটা তার গুণ বা কোয়ালিটি, এবং এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এরপরে আরেকটা আমরা বাক্য নিয়েছি, দেয়ার ইজ এ লিটল কফি ইন দ্য কাপ। অর্থাৎ আমরা কি বলেছি? যে সেখানে একটা অ্যাডজেক্টিভ যেখানে ইউজ টু কোয়ালিফাই নাউন অর প্রোনাউন, নাউন অর প্রোনাউন, দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ। সংখ্যা, অবস্থা, পরিমাণ। তাহলে দেখো এখানে আমরা কোয়ান্টিটি পরিমাণ। তাহলে পরিমাণ কোন শব্দটা দিয়ে আমরা বুঝছি? এই যে দেখো এখানে একটা শব্দ আছে লিটল কফি। অর্থাৎ একটা কাপ আছে, সেই কাপের মধ্যে কফি আছে, কিন্তু সেই কফিটা অল্প পরিমাণে আছে।
এখানে দেখো কোয়ান্টিটি বোঝাচ্ছে, অর্থাৎ লিটিল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আরেকটা আমরা কি নিয়েছি বলতো, সেন্টেন্স নিয়েছি যেখানে কি লেখা আছে, দেয়ার আর 30 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। অর্থাৎ আমরা বলেছি আগেই যে সংখ্যা বোঝাবে, তাহলে সংখ্যা বলতে কি এখানে নাম্বার, অর্থাৎ নাম্বার কোনটা আছে 30। কাকে কোয়ালিফাই করছে, নাউনকে কোয়ালিফাই করছে, স্টুডেন্টস, অর্থাৎ এটাও একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আরও অনেক কিছু রয়েছে, সেক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করবো। আশা রাখছি তোমরা বেসিক আইডিয়াটা অ্যাডজেক্টিভ সম্পর্কে পেয়ে গেছো। এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে ভার্ব। এই ভার্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো জায়গায় আছে, ভার্বকে কি বলা হয় জানো তো, মানে একটা বাক্যের হার্ট বলা হয়। ভার্ব ইজ এ হার্ট অফ এ সেন্টেন্স, হৃদয়। মানে ভার্ব ছাড়া একটা বাক্য আমরা ভাবতেই পারি না। সে ভার্ব একটা বিশাল জায়গা, যেখানে আমরা টাইম এন্ড টেন্স, ঠিক আছে, ভয়েস সেন্সেস সমস্ত কিছুই কিন্তু এখান থেকে আমরা শিখতে পারবো ভার্ব থেকে। তো ভার্ব বলতে আমরা কি বুঝি, ভার্ব বলতে আমরা বাংলায় যেটাকে বলি ক্রিয়াপদ, অর্থাৎ যে কোনো কাজ বোঝাবে। কাজ কিন্তু অনেক রকমের হয়, যেমন আমি এখানে কয়েকটা শুধুমাত্র আমি তোমাদের সাথে শেয়ার করছি কথা, তারপরে আরও বিস্তারিত আমাদের আলোচনা তো হবেই। যে এখানে দেখো, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কিছু হওয়া, থাকা, অধিকারে থাকা এবং অন্য যে কোনো কাজ করা বোঝায়। আমি যেমন ধরো যেমন আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে, তারপরে ম্যান ভার্ব রয়েছে, তারপরে আমাদের মডাল ভার্ব রয়েছে। এরপরে এখানে দেখো আমি দুটো ভার্ব লিখে রেখেছি, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এরপরে ম্যান ভার্ব, ম্যান ভার্ব বলতে যেমন ধরো অ্যাকশন ভার্ব। আমি এখন কি করছি, আমি এখন কথা বলছি, অর্থাৎ এক্ষেত্রে আমি দাঁড়িয়ে আছি, আমি লিখছি, এক্ষেত্রে আমার কি হচ্ছে, শারীরিক পরিশ্রম হচ্ছে। অর্থাৎ অ্যাকশন ভার্বকে আমরা এখানে দুই ভাগে ভাগ করতে পারি, একটা কিন্তু ফিজিক্যাল অ্যাকশন আর একটা হচ্ছে মেন্টাল অ্যাকশন। কেমন, ফিজিক্যাল অ্যাকশন বলতে আমি যদি দৌড়াই তাহলে আমার শারীরিক পরিশ্রম হবে, আমি যেমন দাঁড়িয়ে আছি এক্ষেত্রেও আমার শারীরিক পরিশ্রম হচ্ছে। কিন্তু আমি যদি কিছু ভাবি, যেমন থিঙ্ক মানে কি, ভাবা। রিমেম্বার মানে কি, আই এম রিমেম্বারিং নাও মাই চাইল্ডহুড ডেজ, মানে আমার শৈশবের দিনগুলো আমি এখন কি করছি, ভাবছি। সেক্ষেত্রে তো আর আমাকে দৌড়াতে হবে না, বা আমাকে কোথাও মানে কিছু অ্যাকশন করতে হবে না, ফিজিক্যাল অ্যাকশন করতে হবে, জাস্ট সেখানে মেন্টাল অ্যাকশন, অর্থাৎ মনের যে একটা কাজ, মেন্টাল সেখানে কিন্তু আমার শারীরিক পরিশ্রম না হয়ে মনের পরিশ্রম হচ্ছে। সেক্ষেত্রে সেই অ্যাকশন ভার্বকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেন্টাল এবং একটা হচ্ছে ফিজিক্যাল। তারপরে অক্সিলারি ভার্ব আবার যেগুলো সাহায্যকারী ক্রিয়া, যেমন এমিজর, ওয়াজয়ের, এগুলো কিন্তু সমস্ত কিছুই অক্সিলারি ভার্ব। তো সেক্ষেত্রে তারাও কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কোথায় আমরা সেগুলো ব্যবহার করি, যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তো আই এম এ স্টুডেন্ট, এখানে কিন্তু দেখো কোনো মেন ভার্ব নেই, এখানে শুধুমাত্র একটাই অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে এম, কিন্তু এখানে সেটা অ্যাক্টিং এ যে ম্যান ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা হওয়া বোঝাচ্ছে। আমি হয় একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আই এম ফার্মার, আমি হয় একজন কৃষক, মাই ফাদার ইজ ফার্মার, আমার বাবা হন একজন চাষি। এক্ষেত্রে দেখো হওয়া বোঝাচ্ছে। এরপরে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ বলতে যেখানে অবজেক্ট থাকবে ভার্বের, যেমন আই প্লে ফুটবল, আমি কি খেলা করছি, ফুটবল খেলছি, এখানে প্লের ভার্বের অবজেক্ট হচ্ছে ফুটবল। এবং আমি যদি শুধু বলি আই সিং বা আই প্লে, এখানে দেখো সিং বা প্লে, এখানে কোনো অবজেক্ট নেই, সেক্ষেত্রে সেগুলোকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ভার্বের অনেক ভাগ রয়েছে এবং সেগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করবো। আশা রাখছি ভার্ব কি সেটা তোমরা বুঝতে পেরেছো, সেক্ষেত্রে আশা রাখছি তোমাদের কোনো ডাউট নেই। এরপরে আসছি আমরা অ্যাডভার্বে। এই জায়গাটা একটু ইন্টারেস্টিং, কারণ কি, অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। কিন্তু দেখো অ্যাডভার্ব কিন্তু শুধুমাত্র কোয়ালিফাই বা বিশেষিত করে শুধুমাত্র যে তোমার ভার্বকে, সেটা নয়, সে কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমরা যেটা অ্যাডজেক্টিভ পড়েছি সেটাকেও বিস্তৃত করে। আবার এনাদার অ্যাডভার্ব, সে নিজেই নিজেকে বিস্তৃত করে, নিজেই নিজেকে কোয়ালিফাই করে, নিজের সম্পর্কে বাড়তি তথ্য দেয়, এক্সট্রা ইনফরমেশন আমাদেরকে দেয়। আমরা এখানে কয়েকটি উদাহরণ নিয়েছি ছোট্ট করে, যেমন দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি। এখানে দেখো আমরা ভার্ব খুঁজবো, কোথায় আছে ভার্ব, হাঁটা, ওয়াক। ওল্ড ম্যান অর্থাৎ বয়স্ক যে মানুষটি রয়েছে তিনি হাঁটেন, কেমনভাবে হাঁটেন, তার হাঁটার ধরনটা, অর্থাৎ স্লোলি। অ্যাডভার্ব অফ ম্যানার, আরও অনেক অ্যাডভার্বের ভাগ আছে, সেগুলো আমরা আলোচনা করব। এখানে দেখো অ্যাডভার্ব সম্পর্কে আমরা যে একটা বেসিক আইডিয়া সেটা নেব, যে কাকে কোয়ালিফাই করছে, স্লোলি ওয়াককে, অর্থাৎ স্লোলি একটা হচ্ছে অ্যাডভার্ব এবং এটা ভার্বকে কোয়ালিফাই করছে। দ্বিতীয় যে বাক্য, সেখানে দেখো দ্য ফ্লাওয়ার ইজ এক্সট্রিমলি বিউটিফুল। ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল, অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করছে কি, বিউটিফুল কি, তাহলে একটা
অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভকে আবার কোয়ালিফাই করছে কোনটা, এক্সট্রিমলি, অর্থাৎ এক্সট্রিমলি হচ্ছে একটা অ্যাডভার্ব, সে আবার অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করছে, বিস্তৃত করছে, কতটা সুন্দর, দারুণ সুন্দর, চরম সুন্দর, এর চেয়ে সুন্দর আর হতে পারে না। আই ম্যানেজ মাই টাইম ভেরি কেয়ারফুলি, এখানে দেখো আমি ম্যানেজ করি কেমনভাবে, কেয়ারফুলি, যত্ন সহকারে, কি মাই টাইম, আমার সময়টা, তাহলে কেয়ারফুলি একটা কি অ্যাডভার্ব, এবং সেই ভার্বটাকে আবার বিশেষিত করছে কে, ভেরি, অর্থাৎ এটা অ্যাডভার্ব, এনাদার অ্যাডভার্বকে সে কোয়ালিফাই করছে, অর্থাৎ ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব। আশা রাখছি তোমরা অ্যাডভার্ব সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। এরপরে আমরা আসছি প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে প্রধানই অব্যয়। প্রিপোজিশন এক দারুণ জায়গা, এক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রিপোজিশন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন ক্ষেত্রে আমাদেরকে প্রচুর ভালো ভালো নিয়ম রয়েছে, আরও অনেক সুন্দর সুন্দর ট্রিক্স রয়েছে, সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো প্রিপোজিশন বলতে আমরা কি বুঝি, প্রধানই অব্যয়। দেখো এই প্রিপোজিশনে যে ওয়ার্ড ইউজ বিফোর নাউন ও প্রোনাউন টু শো ইটস রিলেশন উইথ আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এটা কি করে, এটা মানে কোনো একটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং ওই সেন্টেন্সে অন্যান্য যে সমস্ত শব্দগুলো আছে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে, এটাই হচ্ছে একটা প্রিপোজিশনের কাজ। প্রিপোজিশন প্রচুর পরিমাণে রয়েছে, ছোট্ট করে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন স্পেস বোঝাতে কিন্তু আমরা অনেক প্রিপোজিশন ব্যবহার করি, ইন, অন, ঠিক আছে, তারপরে বিহাইন্ড, হ্যাঁ, এ সাইড, বি সাইড, অনেক আমরা প্রিপোজিশন ব্যবহার করি। এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, দ্য পেন্সিল ইজ অন দ্য বুক, অর্থাৎ একটা পেন্সিল, যে পেন্সিলটা রাখা আছে কিসের উপর, সেই বইয়ের উপর, অর্থাৎ এখানে এটা আমরা কি বোঝাচ্ছে বলতো, এটা একটা স্পেস বোঝাচ্ছে এই প্রিপোজিশনের মধ্য দিয়ে, বুঝাচ্ছে কিনা। এরপর দেখো আই রিড ইংলিশ অ্যাট 8 PM, আমি কিন্তু ইংরেজি পড়ি রাত্রি 8টার সময়, এটা আমার অভ্যাস, রাত্রি 8টা বাজবে আমি ইংরেজি পড়তে বসবো। আই রিড ইংলিশ অ্যাট 8 PM, দেখো এখানে একটা প্রিপোজিশন রয়েছে অ্যাট, অর্থাৎ এটা কি বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে, 8 PM। এরপর দেখো আই হ্যাভ বট এ বুক ফর মাই সিস্টার, এটা কিন্তু কি বোঝাচ্ছে, এটা এখানে একটা লজিক রয়েছে, অর্থাৎ এখানে দেখো কারণ রয়েছে যে আমি আমার বোনের জন্য একটা বই কিনেছিলাম, আই হ্যাভ বট, কিনেছি, আই হ্যাভ বট এ বুক ফর মাই সিস্টার, তাহলে এখানে দেখো এই যে ফর, এই ফর শব্দটা কিন্তু একটা প্রিপোজিশন। তো এই ধরনের প্রিপোজিশন প্রচুর পরিমাণে ট্রিক্স রয়েছে, সুন্দর সুন্দর নিয়ম রয়েছে, সেক্ষেত্রে আমরা সেগুলো আরও পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। এরপরে আমরা আসছি 7 নম্বর কনজাংশন। কনজাংশনের বাংলা হচ্ছে সংযোজক অব্যয়, বুঝতেই পারছো এটা কি করবে, জোড়া লাগাবে, কাকে কাকে, জয়েন সামস ওয়ার্ডস, কিছু শব্দকে, আবার এ গ্রুপ অফ ওয়ার্ডস, তাদের লিঙ্কার হিসেবে ব্যবহৃত হবে এই সমস্ত শব্দগুলো। যেমন কনজাংশনকে আমরা 3 ভাগে ভাগ করি, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং, একটা হচ্ছে কোরিলেটিং, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলো যদি মনে রাখতে চাও তাহলে এটা মনে রাখবে। ফ্যান বয়েজ, দেখো এফ, ফর এফ এন্ড এ, নর এন, বাট বি, অর ও ওয়াই, ইয়েট ওয়াই, সো এস। ফ্যান বয়েজ যদি মনে রাখো তাহলে কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো তোমাদের চিরদিন মনে থাকবে। এরপর কোরিলেটিং কোনগুলো, আইদার, অর, নাইদার, নর, বোথ, এন্ড। এরপর আসছি আমরা সাবঅর্ডিনেটিং কোনগুলো, বিফোর, আফটার, ডিউরিং, আনটিল, টিল, ওয়ারেজ, এটসেট্রা। এরপর দেখো শেষে আমরা আসছি ইন্টারজেকশন, যেটাকে আবেগ বা অনুভূতি সূচক অব্যয় আমরা বলছি। তো ইন্টারজেকশন বলতে এটা একটা স্ট্রং ফিলিংস বা ইমোশন, তোমার মনের হঠাৎ করে, যদি আমরা ক্রিকেট খেলাতে জয়লাভ করলাম, ফুটবল খেলাতে জয়লাভ করলাম, সেক্ষেত্রে আমরা আনন্দে চিৎকার করে উঠি। এরপরে হঠাৎ করে কেউ আমাদের কাছের মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেল, সেক্ষেত্রে আমরা দুঃখ প্রকাশ করি, আমরা সারপ্রাইজড হয়ে যাই এই সমস্ত শব্দগুলো দিয়ে, এলাস, ও, আউচ, এটসেট্রা। এগুলো কিন্তু আমাদের মনের স্ট্রং ফিলিংস বা ইমোশন, মানে মনের যে ইমোশন সেটা কিন্তু এক্সপ্রেস করে, সেটা বর্ণনা করে, এবং ওই সমস্ত শব্দগুলোকে আমরা ইন্টারজেকশন বলি। আশা রাখছি এই ভিডিওর মধ্য দিয়ে তোমরা পার্টস অফ স্পিচ আমাদের 8টি রয়েছে সে সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া আসছে, এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা এদের বিস্তারিত সমস্ত কিছু তথ্য নিয়ে, ইনফরমেশন নিয়ে এবং সুন্দর সুন্দর টেকনিক্স নিয়ে তোমাদের সামনে আবার আসবো। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।